শহীদ হয়েছিলেন এবং দুহাত বাড়িয়ে যখন তিনি নিরস্ত্র ছিলেন, দুহাত বাড়িয়ে অপেক্ষা করছিলেন আন্দোলনের সামনে, সেই সময় তাকে ঠান্ডা মাথায় খুব কাছ থেকে গুলি করে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের মাধ্যমে জুলাই বিপ্লবের আন্দোলন অনেক বেশি গতি পায় এবং সারা বাংলাদেশ জুড়ে আপামর সাধারণ ছাত্রছাত্রীদের সাথে বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেন এবং দিনে দিনে আন্দোলন তীব্রতর হয়। অবশেষে 5ই আগস্ট চূড়ান্ত বিজয়ের মাধ্যমে স্বৈর শাসনের অবসান হয়, বাংলাদেশ আবার নতুন করে স্বাধীনতা লাভ করে। এই যে আবু সাঈদের হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের ব্যাপারে দীর্ঘ তদন্ত শেষে আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তাদের রিপোর্ট দাখিল করেছিল। সেই রিপোর্ট পর্যালোচনাপূর্বক চিফ প্রসিকিউটরের কার্যালয় ফর্মাল চার্জ রেডি করে দাখিল করেছিল এবং আজকে সেই ফর্মাল চার্জ এবং অন্যান্য ডকুমেন্টসের উপরে শুনানি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দ্বিতীয় ট্রাইব্যুনাল 30 জন আসামির বিরুদ্ধে অপরাধ আমলে গ্রহণ করেছেন। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টের 3-2 এবং 4-1-2-3 এই ধারায় তাদের বিরুদ্ধে অপরাধ আমলে গ্রহণ করেছেন। আগামী 10ই জুলাই পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেছেন। ওই দিন যে 4 জন আসামি গ্রেপ্তারকৃত আছে তাদেরকে গ্রেপ্তার দেখানো পূর্বক তাদেরকে উপস্থিত করানোর জন্য জেল অথরিটিকে নির্দেশ দিয়েছেন এবং বাকি যে 26 জন আসামি আছে তাদেরকে গ্রেপ্তার করে ওই তারিখে হাজির করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নির্দেশ দিয়েছেন। সেই দিন আসামিদের উপস্থিতির পরে বিচারের জন্য যে স্বাভাবিক কার্যক্রম সেটা গৃহীত হবে। যদি সকল আসামি গ্রেপ্তার করা না যায় তাহলে পলাতক আসামিদের ব্যাপারে স্টেট ডিফেন্স লয়ার নিয়োগ করার জন্য আদালত আদেশ দিতে পারেন এবং তার মাধ্যমেই আনুষ্ঠানিক বিচারের যাত্রা শুরু হয়ে যাবে। তো যেহেতু একটা আইকনিক ঘটনার বিচারের তদন্ত আমরা শেষ করতে পেরেছি, আমাদের তদন্ত সংস্থা শেষ করতে পেরেছে, আমরা আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের মাধ্যমে এই আনুষ্ঠানিক বিচারের যাত্রা শুরু করতে পেরেছি। আজকের এই মুহূর্তে আমরা জুলাই বিপ্লবের শহীদদেরকে আরেকবার স্মরণ করছি এবং দেশবাসীকে এটা আশ্বস্ত করতে চাই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এবং প্রসিকিউশন দিনরাত আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন এই বিচার, যেটা জাতির একটা বড় প্রায়োরিটি এবং ভবিষ্যতে এই অপরাধের রিকারেন্স ঠেকানোর জন্য রাষ্ট্রকে যে জায়গায় যেতে হবে সেই জায়গাটা নির্ধারণ করার ব্যাপারে আমরা দিনরাত কাজ করছি। ইনশাআল্লাহ ক্রমান্বয়ে সবগুলো মামলার তদন্ত রিপোর্ট পাওয়া যাবে এবং বিচার প্রক্রিয়া তার নির্দিষ্ট গতিতেই এগিয়ে যাবে এবং বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। সম্পৃক্ততার বিষয়গুলো ডিটেইল আমরা মিডিয়ার সামনে বলতে চাই না। আদালতে যেটা উপস্থাপন করা হয়েছে আপনারা জেনেছেন, সেভাবেই আপনারা রিপোর্ট করবেন। আমরা মিডিয়ার সামনে কার কতটুকু দায় সেটা উল্লেখ করতে চাই না, কারণ এগুলো সব ট্রায়ালে প্রমাণ করতে হবে। সুতরাং এই যে ট্রায়ালের নিজস্ব বিষয়গুলো আমরা মিডিয়ার সামনে উল্লেখ করাটা সমীচীন মনে করছি। আপনারা সবাই জানেন যে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে, মূল দায়টা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এবং সেখানে পুলিশের যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন। আমরা কিন্তু খুব স্পষ্টভাবে দেখিয়েছি শেখ হাসিনার নির্দেশ লিথাল ওয়েপন ব্যবহার করা, শেখ হাসিনার নির্দেশটা গিয়েছে প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে পুলিশের আইজিপির মাধ্যমে পুলিশের সমস্ত কমান্ডের অধস্তন যত কমান্ড আছে তাদের কাছে গিয়েছে। সেখানে বলা হয়েছে প্রাণঘাতী অস্ত্র বা লিথাল ওয়েপন ব্যবহার করে ছাত্রদেরকে হত্যা করার জন্য। সেই নির্দেশের ধারাবাহিকতায় রংপুরে অপরাধটা সংগঠিত হয়েছে। সুতরাং সুপিরিয়র দায় হচ্ছে শেখ হাসিনার, আসাদুজ্জামান খান কামালের, আইজিপির এবং তারপরে পুলিশের রংপুরের যারা ঊর্ধ্বতন কর্তা ছিলেন তাদের ব্যাপারে ঊর্ধ্বতন দায় এখানে এই মামলাতে পাওয়া গিয়েছে এবং তাদের ব্যাপারে চার্জশিট দাখিল করা হয়েছে এবং পাশাপাশি অক্সিলিয়ারি ফোর্স হিসেবে আওয়ামী লীগ, যুবলীগ এবং বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই ছাত্রদের আন্দোলন দমনের ব্যাপারে পুলিশকে কিন্তু সরাসরি নির্দেশনাও দিয়েছে। সরকারের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, ওই সময়ের প্রশাসন যারা ছিল তারা সরাসরি পুলিশকে উস্কানি দেওয়া, নির্দেশ দেওয়ার কাজটা করেছে এবং তারা যেহেতু সুপিরিয়র অবস্থানে থেকে এটা করেছে সেজন্য সুপিরিয়র রেসপন্সিবিলিটি বিশ্ববিদ্যালয়ের যারা ঊর্ধ্বতন কর্তা ব্যক্তি যারা এই মামলার আসামি তাদেরকেও এই দায়ী করা হয়েছে। তবে মূল দায়টা হচ্ছে সরকারের, শেখ হাসিনা থেকে শুরু করে পরবর্তী পুলিশ অফিসারদের। আমরা এই জাতীয় মন্তব্যের সাথে একমত নই, এগুলো আমরা কমেন্ট করতে চাই না। বিচারের জন্য যতটুকু সময় প্রয়োজন বিচারের সেই গতিতে আগাচ্ছে এবং এইটাকে দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তি করা এবং পাশাপাশি ন্যায় বিচারের সকল স্ট্যান্ডার্ড মেনটেন করা, এই দুটোকে মেনটেন করে আমরা চলছি। তাতে কয়দিন সময় লাগছে সেটা নিয়ে আমাদের ওয়ারিড হওয়ার কোনো কারণ নেই, কারণ বিচারকে ন্যায় বিচারের মাধ্যমে সমাপ্ত করতে হবে। সেজন্য আমি তাড়াহুড়া করে মোবাইল কোর্টের মতো মামলা বিচার শেষ করা এখানে সম্ভব নয়। যতটুকু সময়ের দরকার সেটা নেওয়া হচ্ছে এবং আদালত বাকিটা নির্ভর করবে আদালতের উপরে। আমাদের তদন্ত প্রক্রিয়া শেষ করা এবং প্রসিকিউশনের পক্ষ থেকে ফর্মাল চার্জ দাখিল করা কাজটা আমরা সম্পন্ন করেছি। বাকি বিচার প্রক্রিয়া কতটা দ্রুত এগোবে এটা আদালত নির্ধারণ করবেন। সুতরাং এই বিষয়ে আমরা কমেন্ট করতে চাই না। আমরা একদিনও বেশি সময় নিচ্ছি না, নেবও না। যথাসময়ে বিচার শেষ করার জন্য যা করা দরকার সেগুলো আমরা করব, বাকিটা নির্ভর করবে আদালতের
কার্যধারার উপরে এবং সেই এখতিয়ার আদালতের।